রুক্মিণী কাপড় পাট করে আলনায় গুছিয়ে রাখতে রাখতে ভাবল, এই ছেলেটাকে ডাকলে কেমন হয়। অনেকদিন ধরেই তো কলগাল হতে ইচ্ছে, কেননা টাকার খুব দরকার। বিত্তের বিশেষ পুঁজি নেই, কে চাকরি দেবে? কিন্তু কলগার্ল হতে গেলে কোন দরজায় ধাক্কা দেবে সেটাও তো আমার জানা নেই। রুক্মিণী দেখল সেই অ্যাপোলোর মতো ছেলেটা একটা থামে হেলান দিয়ে সিগারেট টানছে। রুক্মিণী দরজা খুলে বেরিয়ে এসে বলল, আর কতক্ষণ চলে দাঁড়াবেন? ভেতরে এসে বসুন। সৌভিক সিগারেট ফেলে দিয়ে বলল, আর খানিকক্ষণ থাকলে জলেই পড়তাম, ভালোই হলো, জল থেকে পা তুলতে পারলে বাঁচি। পায়ের পাতা কুঁকড়ে সাদা হয়ে গেছে। আপনাদের অসুবিধা হবে না তো? না না, আপনার যতক্ষণ খুশি বসুন, কোনো অসুবিধে নেই। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। বং লাইট অফ লাইফে আপনাদের সবাইকে স্বাগত। বং লাইট অফ লাইফের আজকের নিবেদন নীলিমা সেনের লেখা আমার প্রাপ্তমনস্ক বন্ধুদের জন্য একটি অত্যন্ত মিষ্টি রোমান্টিক গল্প, কল গার্ল। তবে বরাবরের মতো গল্পে যাওয়ার আগে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, গল্পটি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দিন, শেয়ার করুন। আর আমার যে সমস্ত বন্ধুরা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে কিন্তু ভুলবেন না। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আমার পাশে থাকার জন্য তাদের আমার আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ। শুনতে থাকুন আজকের গল্প, কল গার্ল। মাথাটা বাঁচাতে পারছে বৃষ্টির দাপট থেকে, কিন্তু প্রচণ্ড জলের স্রোত পায়ের পাতায় ধাক্কা মারতে মারতে ক্রমশ হাঁটু ছুঁতে চাইছে। এখনো বিকেল 5টা বাজেনি, এরই মধ্যে পৃথিবী অন্ধকার। বাড়িটার গাড়ি বারান্দায় গাড়ি নেই, কিন্তু বহু মানুষ জমে গেছে মাথা বাঁচাতে। একতলার জানলা দিয়ে একটা আলোর রেখা দেখা যাচ্ছে। পা শিরশির করছে। সৌভিক বুদ্ধিমানের মতো জুতো জোড়া খুলে হাতে ঝুলিয়ে নিয়েছে। কিটব্যাগ হাতড়ে হাতড়ে সিগারেট আর দেশলাই বার করলো। রুক্মিণী জানলার ফাঁক দিয়ে দেখছে ছেলেটার অ্যাপোলোর মতো চেহারা। স্পোর্টস শার্টটা গায়ে আটকে গেছে যেন। ছাত্র হবে বোধহয়। এখনো চোখে মুখে সংসারের চাপের রেখা পড়েনি। বৃষ্টির অভদ্রতায় খুবই বিরক্ত। রুক্মিণী কাপড় পাট করে আলনায় গুছিয়ে রাখতে রাখতে ভাবল, এই ছেলেটাকে ডাকলে কেমন হয়। অনেকদিন ধরেই তো কলগার্ল হতে ইচ্ছে, কেননা টাকার খুব দরকার। বিদ্যের বিশেষ পুঁজি নেই, কে চাকরি দেবে? কিন্তু কলগার্ল হতে গেলেও কোন দরজায় যে ধাক্কা দিতে হয় সেটাও তো আমার জানা নেই। খাবার নেই, সারা দিনে একটা ছোট পাউরুটি জল দিয়ে গিলেছি। কতদিন এভাবে চলবে? কোন স্কুল চাকরি দেয় না। আয়াগিরি করে পরের বেবি সিটিং করতে পারবো না। বাপ মা কবে যে তারা চলে গেছেন জানিও না। কষ্টে সৃষ্টে বিয়ে হয়েছিল কাকার বাড়িতে। ভাই ফরমাস খেটে রাধুনি গিরি করে কাকার বাড়িতে আমি মানুষ।
কিন্তু সেই কষ্টের বিয়ের দুর্মূল্য স্বামীটিও সেই যে বিয়ের পর ভাড়ার বাড়িতে রেখে পলাতক হলো, আর এলো না। বাড়ির মালিকের মুখে শুনলাম স্বামীটিকে নাকি এইডসে ধরেছিল, হাসপাতালে চিকিৎসারত ছিল এবং সেখান থেকেই পলাতক। চরিত্র ভালো ছিল না। বিয়ের আগে কত কি যে করেছে আমার জানা নেই। সে তো হয়েও গেল 2 বছর। সংসারে স্বামীর এইডস হয়েছে এই খবর শোনার পর কেউ কি আর আসে? কেউ আসে না। শুধু বাড়িওয়ালা জল ইলেকট্রিক দিয়ে 4 মাসের ভাড়া বাকি থাকা সত্ত্বেও বাঁচিয়ে রেখেছে। কেউ ভয়ে ভয়ে আমার বাড়ির চৌকাঠও মারায় না। ভাবে এই অসহায় বউটাকেও হয়তো এসে ধরতে পারে, কিন্তু ওরা তো জানে না বিয়ের পর থেকে আমার স্বামীর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমি সুস্থ, আমি সম্পূর্ণ সুস্থ, কিন্তু কাকে বোঝাবো? বিয়ে হয়েছে অথচ স্বামীর সঙ্গে শারীরিক সম্পর্ক হয়নি। এই অসম্ভব কথাটা কেই বা বিশ্বাস করবে? কেউ বিশ্বাস করে না, অথচ এটাই সত্য, ধ্রুব সত্য। আমি জানি টাকা না দিলে কিছুদিন পরে জল ইলেকট্রিক সব বন্ধ হয়ে যাবে। হয়তো এই মাথা গোজার আশ্রয়টাও থাকবে না। প্রথম প্রথম কিছু সেলাইয়ের কাজ করেছিলাম, তারপর বেপাড়ায় খাবার পৌঁছে দিতে লাগলাম। মোটামুটি চললো, মন্দ নয়। দেখতেও তো আমি মন্দ নই। এখনো কিছু জামা কাপড় আস্ত আছে, ছেড়েনি। একটু পরিপাটি সাজলেই আমাকে চমৎকার দেখায়। বেপাড়ায় ক্লায়েন্টদের কানে কি করে যে পৌঁছে গেল আমার স্বামী এইডস আক্রান্ত। অতএব ব্যাস, ব্যবসার চাকা বন্ধ, সেলাই বন্ধ, রান্না করে লোকের বাড়িতে খাবার সাপ্লাই বন্ধ। কত কষ্ট করতে হয়েছে, বাজার করা, রান্না করা, তারপর বাড়ি বাড়ি হেঁটে হেঁটে পৌঁছে দেওয়া তো কম ঝক্কি নয়। কিন্তু কেউ বুঝলো না। সবাই বলল, জি এই এত বড় খবরটা গোপন করেছ? এই ক মাস না জেনেই তোমার হাতে খাবার খেয়েছি। আর নয় বাপু, জেনে শুনে কি বিষ খাওয়া যায়? তুমি এসো। অদৃশ্য সম্মোহিনী শক্তি এই এইডস নামক শব্দটার। আমার স্বামীর এইডস ছিল, সে নিরুদ্দেশ। তাতে কি? তার নিঃশ্বাসটা তো বাড়ির হাওয়ায় মিশে আছে। নির্ঘাত এইচআইভি পজিটিভ, নিরাবয়ব হয়ে ফ্ল্যাটের সর্বত্র ঘুরছে রোগটা। আমি কাতর কণ্ঠে বলেছিলাম, বৌদি আমার তো কিছু হয়নি, দেখুন আমি সুস্থ। তিনি তো চলে গেছেন বিয়ের জাস্ট পরেই। দেখুন না, সেই 2 বছর হয়ে গেল, তারপর আমি সুস্থ, আমি সম্পূর্ণ সুস্থ। তার অফিস থেকে সামান্য যেটুকু সাহায্য পেয়েছি তাতে কোনো রকম চালাচ্ছি। আপনারা না বলবেন না বৌদি? না বলবেন না? না বললে যে এবার না খেয়ে থাকতে হবে। আপনারা মুখ ফিরিয়ে নিলে আমি কি নিয়ে বাঁচবো? একজন বললেন,
দেখো ভাই, সে দায়িত্ব কি করে নিই বলো তো? এতদিন না জানে বিষ গিলেছি, জানি না আমাদের ভবিষ্যৎ কি। ছেলে পিলে নিয়ে ঘর করি। আমার কোনো রোগ নেই, আমার কোনো রোগ নেই বৌদি। কিছু করি এখন? কি আর করবে ভাই? কাউকে ডেকে এনে লুডো খেলো কেমন? এমন একটা ডিগ্রিহীন মেয়ের জীবনে লুডো খেলা ছাড়া সরকারি বুলাদি আর কিছুই বিধান দেননি। ছেলেটা এখন একা। জল ভেঙে ভেঙে অন্য মানুষগুলো চলে গেছে। কতক্ষণ আর বৃষ্টি থামার জন্য অপেক্ষা করবে? সৌভিককে যেতে হবে অনেক দূরে। ঠিকঠাক খেলাই হলো না এই অসভ্য বৃষ্টির জন্য। তিলোত্তমা কলকাতা জলের র্যাম্পে ক্যাটওয়াক করছে। রুক্মিণী ড্রেসিং টেবিলের সামনে বসে চুল আঁচড়ালো, সযত্নে প্রসাধন সারল। একটা হালকা নীল শাড়ি পরল, দুকলি রবীন্দ্রসঙ্গীত গাইল। আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, জানিনে জানিনে কেন যে কিছুতে মন লাগে না লাগে না। আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে। রুক্মিণী দেখল সেই অ্যাপোলোর মতো ছেলেটা একটা থামে হেলান দিয়ে সিগারেট টানছে। রুক্মিণী দরজা খুলে বেরিয়ে এসে বলল, আর কতক্ষণ জলে দাঁড়াবেন? ভেতরে এসে বসুন। সৌভিক সিগারেট ফেলে দিয়ে বলল, আর খানিকক্ষণ থাকলে জলেই পড়তাম। ভালোই হলো, জল থেকে পা তুলতে পারলে বাঁচি। পায়ের পাতা কুঁকড়ে সাদা হয়ে গেছে। আপনাদের অসুবিধা হবে না তো? না না, আপনার যতক্ষণ খুশি বসুন, কোনো অসুবিধা নেই। দরজার কোণে ভিজে জুতোটা দাঁড় করিয়ে রাখল। রুক্মিণী আলমারি খুলে ওর স্বামী সোমেশ্বরের ধুতি পাঞ্জাবি বার করে দিল। বিব্রত হয়ে সৌভিক বলল, এসব কি করছেন? জলটা গায়েই শুকিয়ে যাবে। ফ্যানের হাওয়ার মজাই এই, নো প্রবলেম। বাহ, আপনি ভিজে কাপড়ে বসে আমার জিনিসপত্র ভিজিয়ে দিন আর কি, তর্ক করবেন না। বাথরুমটা আঙুল দিয়ে দেখিয়ে দিল। সৌভিক দ্বিরুক্তি করল না, বসবার ঘরে আরাম করে বসল। স্পষ্ট চোখে দেখতে লাগলো। এখন আর অতটা সংকোচ নেই। লোহা সিঁদুরের চিহ্ন নেই, ঘন চুলের মাঝে সরু সিঁথি। মুখটা বিষণ্ণ কিন্তু সুন্দর, চোখে বিনীত ভঙ্গি। কোলের ওপর জড়ো করা হাত দুটো বড় কোমল। হাসিটা বড় মিষ্টি মোলায়েম, যেন সূর্যাস্তের করুণ আকাশ। একটা অপরিচিত মানুষকে নিঃসংকোচে ঘরে ঢুকিয়েছে, সাহস আছে। আচ্ছা, একটু চা করা যাক। সৌভিক কিছু বলার আগেই রুক্মিণী ঘর ছেড়ে বেরিয়ে গেল। ঝাড়া মোছা ঘরের আসবাবপত্রগুলো সুবিন্যস্ত। ছোট্ট বুককেশে বই, রবীন্দ্রনাথের গীতবিতানের সঙ্গে। একটা ম্যাগাজিন খুলে দেখল অনেক দিন আগেকার। পাতা উল্টানোর শব্দের সঙ্গে সৌভিক চমকে উঠল। বৃষ্টির শব্দের সঙ্গে যেন এটার মিল আছে।
সমস্ত ফ্ল্যাটটা যেন এতক্ষণ একটা নিরেট স্তব্ধতা নিয়ে দীর্ঘশ্বাস ফেলছে। ড্রেসিং টেবিলের ওপর এক সুপুরুষ চেহারার ছবি। এটা কে? এবাড়ির কর্তা? বাহ! আর গিন্নি এক অপরিচিতকে ডেকে আলাপ করছে, তাও কর্তার অনুপস্থিতিতে। এ কিরকম? রান্নাঘর থেকে শব্দ আসছে না। সৌভিক ম্যাগাজিন রেখে উঠে এলো। দেখে মনেই হলো না আজ সারা দিনে রান্নাঘরে কোনো কাজ হয়েছে বলে। রুক্মিণী জানলার গ্রিল ধরে কাঁদছে। এ কি, কাঁদছেন কেন? আপনার কি হয়েছে? সৌভিক অবাক হয়ে প্রশ্ন করল। আরে, আপনি রান্নাঘরে কেন? টিপট থেকে চা ঢালতে লাগলো মুখ নিচু করে। রুক্মিণী বলল, দেখুন তো, এই বৃষ্টিতে কিছু খাবার ব্যবস্থা করতে পারছি না, ঘরে কিছুই নেই। একটা কৌটো খুলে কিছু বাদাম ঢাললো একটা বাটিতে। ব্যাস, ওই পর্যন্তই। এর বেশি বাড়িতে একটা দানাও নেই। চলুন চলুন, ঘরে গিয়ে বসি। এক মুঠো বাদাম তুলে সৌভিক বলল, বাহ, চাটা চমৎকার হয়েছে। ওরকম বলতে হয়। রুক্মিণীর কান্না থেমেছে। ও বলতে পারছে না আসলে ও কি চায়। সৌভিক মনে মনে ভাবল, কি হয়েছে ওর? এমন করে রান্নাঘরে কাঁদছিল কেন? ওর কি অনেক বিপদ, অনেক কষ্টে আছে? বলতে পারছে না। ওর সাথে আস্তে আস্তে কথা বলে জানতে চেষ্টা করতে হবে মনের কথা। সৌভিক বলল, আমি সে জাতের মানুষ নই যে শুধু শুধু প্রশংসা করব। মনের কথা প্রকাশ করেছি মাত্র। এতক্ষণ তো বৃষ্টির পাগলামিতে বোবা হয়েছিলাম। আপনি কি একা থাকেন এখানে? হ্যাঁ। বাবা, সাহস আছে দেখছি। তার উপর আমার মতো অচেনাকে নিঃসংকোচে ঘরে ডেকে আতিথেয়তা করছেন। কি করব? একা থাকি, কথা বলার মতো কেউ নেই। তাই বৃষ্টির দিনে আপনাকে একা দেখে আর একটু কথা বলার লোভ সামলাতে পারলাম না। কিছু মনে করবেন না। কিন্তু এখন কি করা যায় বলুন তো? গান করুন। গান ছেড়ে দিয়েছি অনেক কাল। একটু আগেই শুনছিলাম, ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে। নিন, ধরুন গান। গান ছেড়েছেন তো কি হয়েছে? এটা তো তানসেন সঙ্গীত সম্মেলন নয়। গানের কোনো সময় অসময় নেই। এসো শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর, আলো তব নৃপধরা উষাধরা শান্ত সুধা, বিরোহিণী চাহিয়া আছে আকাশে। ভুলে গেছে রুক্মিণী, ধরিয়ে দিল সৌভিক। গান শেষ হলো। উফ, 7টা বাজে, 9টার মধ্যে হোস্টেলে ফিরতে হবে। এত তাড়া কিসের? জলে পড়েছেন? রুক্মিণী ভাবল, জিজ্ঞেস করবো নাকি? কলকাল হতে গেলে কোন পথে কার কাছে ধর্ণা দিতে হয়?
বলবো সব কথা? কিছুটা নিশ্চয় বুঝতে পেরেছে। আমি খুব কষ্টের মধ্যে আছি। না, জলে পড়িনি, জল থেকে উদ্ধার পেয়েছি, কিন্তু 9টার মধ্যে পৌঁছতে না পারলে রাস্তায় থাকতে হবে যে। এই দুর্যোগে কি সেটি সম্ভব? কত দূর আপনার হোস্টেল? শিবপুর। আপনি ইঞ্জিনিয়ারিং পড়েন? ফাইনাল ইয়ার। তারপরেই বইপত্তর চিরদিনের মতো ফেলে দেব, কারণ ক্যাম্পাসিংয়ে আমি সিলেক্টেড। এই বৃষ্টিতে বেরোলেন কেন? সকাল থেকেই তো মেঘলা আকাশ ছিল। বিকেলে এমন ভয়াবহ হবে ভাবিনি। খেলার কথা ছিল, তাই রাখতেই হলো। আমি আসলে খুব খেলা পাগল। খেলার কথা বললে আমি আর থাকতে পারি না, ছুটে চলে যাই। ও, ছেলেরা তাহলে কথা দিলে কথা রাখে? রাখে বই কি, মেয়েরাও রাখে। অন্য মনস্কের মতো রুক্মিণী বলল, কি জানি, রাখতে হয় হয়তো। কিন্তু উইকডেতে হোস্টেল থেকে এত দূরে এলেন কি করে? কৌশলে, খেলার জন্য। হ্যাঁ, আপনার স্পোর্ট ড্রেস দেখে তাই আন্দাজ করছিলাম আপনি স্পোর্টসম্যান তাহলে। হ্যাঁ, কিন্তু 9টার মধ্যে পুনরায় গর্তে ঢুকতে হবে। কি করে যে ফিরবো টাইমে? রাতটা বোধহয় কোনো হোটেলেই কাটাতে হবে। জানেন, আমিও পড়াশোনায় ভালো ছিলাম। পড়াশোনা, গান খুব ভালোবাসতাম, কিন্তু এত হতভাগিনী আমি। জন্মের পরেই বাবা মাকে হারিয়েছি। কাকার বাড়িতে খুব কষ্টে সৃষ্টে মানুষ, ভাই ফরমাস কেটে কাজ সামলে পড়তে হতো। তবে অবশ্য কাকারা পড়িয়েছিলেন, গানও শিখেছিলাম একটু একটু, কিন্তু বেশি দূর পড়াও হয়নি, আর গান শেখাটাও হলো না, শেখালো না। এই দেখুন কি সব বলে চলেছি। আচ্ছা, ওসব কথা যাক, ওসব কথা বাদ দিন। হোটেলে থাকবেন কেন? রাতটা তো এখানেও থাকতে পারেন। না না, সে হয় না। সৌভিকের না শুনে রুক্মিণী ম্লান হয়ে গেল, একটু সূক্ষ্ম খোঁচা অনুভব করল। এই অ্যাপোলোকে খানিকক্ষণের জন্য সে টানতে পারছে না। একটা কাঁটার মতো ঈর্ষা জেগে উঠল রুক্মিণীর মনে। ছি ছি, এ কি ভাবছি? ভাবছি যদি আজ থেকে কলকাল হওয়া যায়। কিন্তু এই ছেলেটাকেও তো আমি টানতে পারছি না। তবে কি আকর্ষণ করার মতো ন্যূনতম ক্ষমতাও আমার নেই? স্বামীর আদর কাকে বলে তা তো জানা হয়নি, তাই জানাই হয়নি আমি কাউকে আকর্ষণ করতে পারি কি না। তাহলে কি আমি কল গার্ল হতে পারবো না? কল গার্ল যদি না হতে পারি, তাহলে টাকা পাবো কোথা থেকে? কি খাবো? কোথায় থাকবো? না খাওয়া, জল খেয়ে দিন কাটানো কাকে বলে সে কি কেউ জানে? সৌভিক 1 ঘন্টা আগেও অপরিচিত ছিল, এখন যেন বড়ই বন্ধু। বয়সে হয়তো ছোটই হবে, কিংবা সমবয়সী। এতক্ষণের আলাপচারিতায় জীবনের অন্ধকার দিকটা খুলে দিয়ে কেমন যেন আরাম লাগছে রুক্মিণীর। সৌভিক অনেকটা কাছে এসে গেছে এই 1-2 ঘন্টা সময়ের মধ্যে।
ওই ছবিটা কার? খুব হ্যান্ডসাম তো। আমার স্বামীর। আপনার স্বামীর? এ বাবা, তিনি বাড়ি ফিরে আমাকে দেখে কি মনে করবেন বলুন তো? না, কেউ কিছু মনে করবেন না, কারণ তিনি ফিরবেন না। তিনি নিরুদ্দিষ্ট। আমাকে এই ভাড়া বাড়িতে এনে তুললেন বিয়ের পর। তার পরদিন থেকেই তিনি নিরুদ্দিষ্ট। অনেক খোঁজ খবরের পর বাড়িওয়ালা আমাকে জানালো তিনি এইডসে আক্রান্ত ছিলেন এবং তার চিকিৎসা চলছিল। তিনি হাসপাতালে দীর্ঘদিন যাবৎ ভর্তি থাকার পর সেখান থেকে পলাতক। তার ব্যাপারে আমি আর কিছুই জানি না। হয়তো এতদিনে কোথাও ঘর বেঁধেছেন, কিংবা হয়তো তার মৃত্যু হয়েছে। কিন্তু বিশ্বাস করুন, আমার সাথে তার কোনোদিন কোনো সম্পর্ক ছিল না, কোনো সম্পর্ক হয়নি। আমি সুস্থ, আমি সম্পূর্ণ সুস্থ। কিন্তু কেউ বিশ্বাস করে না, জানেন, কেউ আমাকে বিশ্বাস করে না। আমি আপনাকে বিশ্বাস করছি রুক্মিণী। আমি অশিক্ষিত নই, আমি সব বুঝতে পারছি। আপনার অবস্থা দেখে আমার খুব খারাপ লাগছে। এমন মিষ্টি বন্ধুত্বপূর্ণ আপনি, আর কি সুন্দর গান করেন আপনি, অথচ আপনার এই দুরবস্থা। আমার গান আপনার ভালো লেগেছে? খুব ভালো লেগেছে রুক্মিণী। রুক্মিণী চমকে উঠল। আমার নাম কি করে জানলেন? এই তো বইয়ের পাতায় লেখা আছে, কিন্তু আপনি কি করেন জানা হয়নি। বেঁচে থাকার জন্য অনেক কাজই করার চেষ্টা করেছি, কিন্তু স্বামী যার এইডস আক্রান্ত, তাকে কেই বা কাজ দেবে বলুন? আমারও সব কাজ চলে গেছে। তাহলে আপনার চলছে কিভাবে? বিয়েতে যে সামান্য শাড়ি গয়না পেয়েছিলাম তার আর কিছুই নেই, সব বিক্রি হয়ে গেছে। আমি বড্ড একা, খাদ্য নেই, না খাওয়ার যন্ত্রণার কথা বলবো সেরকম কেউ নেই, কেননা আমার কাছে কেউ আসে না। এক ঘরে হয়ে কোনো রকমে বেঁচে আছি। আপনারও ভয় করছে না তো আমার কাছে থেকে? ছি, ভয় করবে কেন? আমি কি অশিক্ষিত? আমি আসব। চমকে উঠল রুক্মিণী। হাসবেন? ভয় নেই? ভয় নেই আপনার? হ্যাঁ, আসব, গান শুনব। ভয় কেন? আমি তো শিক্ষিত। রুক্মিণী চুপ। হোটেলে না গিয়ে এখানে রাত কাটানোর জন্য জোর করবে নাকি? সৌভিক ঘড়ির দিকে তাকিয়ে বলল, না, বেরোতে হবে এবার। যা বৃষ্টি, হাঁটতে হবে। কোনো ট্যাক্সি পাবো বলে মনে হয় না। উঠে গিয়ে জানালার বাইরে হাত বাড়ালো। বৃষ্টি কমেছে? না। আমি যদি কবিতা শোনাই কেমন হয়? কি আশ্চর্য, একটা রাস্তার মানুষকে ধরে এনে কবিতা শোনাতে চাইছেন? তাড়িয়ে দিচ্ছেন না কেন? ভয় করে না? আর ভয় নেই। এমন সুন্দর অতিথিকে কেউ তাড়িয়ে দেয় না। অতিথির নিজেরই ভদ্রতা বোধ থাকা উচিত। সৌভিক বাথরুমের দিকে এগোলো
পোশাক বদলানোর জন্য। সোফার ওপর একটা 500 টাকার নোট। রুক্মিণী চোখ টান করে দেখল। অর্থের অভাবে কিছু খাওয়া হয়নি কদিন ধরে। ছেলেটা সব বুঝেই ইচ্ছে করে রেখেছে। রুক্মিণী নিচে নামবে একটু একটু করে। এইভাবেই দুর্বল মেয়েরা নিচে নামছে, পাতালে, রসাতলে নামবে। আত্মহত্যা করলে কেমন হয়? আত্মহত্যা করতেও যে ভয় করে। আর কোথায় বা সে যাবে? যাওয়ার তো তার কোনো জায়গা নেই, কোনো কাজ করারও তার উপায় নেই। কাজেই কলগার্ল হওয়া ছাড়া তার আর কোনো উপায় নেই। স্বামীর সঙ্গে যেসব রোমান্টিক স্বপ্ন থাকে সব মেয়ের মনে, তার কোনোটাই তার পূরণ হয়নি। অথচ বিয়ের পর প্রতি রাতে কত স্বপ্ন নিয়েই না সে তার সুপুরুষ চেহারার স্বামীর জন্য প্রতীক্ষা করেছে। আজ সন্ধ্যায় এই অ্যাপোলোর মতো ছেলেটি যেন তার স্বামীর সেই বহু আকাঙ্ক্ষিত আগমন প্রতীক্ষা ভুলিয়ে দিল। কেন এই বৃষ্টির সন্ধ্যায় তার মন চাইছে অভিসারিকার মতো রোমান্টিক হতে? যে ভালোবাসা, যে আদর সে কোনো দিন পায়নি, কেন আজ তার হঠাৎই সব পাওয়ার বাসনা জেগে উঠেছে এই ছেলেটিকে দেখে? যদি সবই সে বুঝেছে, তার কষ্ট, তার দুর্ভাগ্য, তার এই গোপন ইচ্ছা বুঝলেও ক্ষতি কি? তবে কেন এই লজ্জা, কেন এই দ্বিধা? রুক্মিণী তাড়াতাড়ি খুব পাতলা একটা শাড়ি পরে স্বল্প প্রসাধনে নিজেকে প্রস্তুত করে নেয়। মুখে একটি মোহময়ী হাসি নিয়ে সৌভিক বাথরুম থেকে বেরিয়ে আসা মাত্র দু হাতে সৌভিককে জড়িয়ে ধরে বলে, না না, আজ রাতটা এখানেই থেকে যাও। তুমি তো অশিক্ষিত নও, অবুঝ নও, আমিও অস্পৃশ্য নই। বিশ্বাস করো, আমার স্বামী কখনো আমাকে স্পর্শ পর্যন্ত করেনি। আমার যে কলগার্ল হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। অ্যাপোলোর মতো সুন্দর ছেলেটি বলে, রুক্মিণী, আপনি কি বলছেন নিজেও কি তা জানেন? কিন্তু কোনো উত্তর আসে না। সৌভিক তাকে ডাকে, রুক্মিণী, রুক্মিণী। কিন্তু রুক্মিণীর সাড়া আসে না। বুঝতে পারে সৌভিক রুক্মিণী সেন্সলেস হয়ে গেছে। সারা জীবন কষ্ট পাওয়া মেয়েটা অনাহারে, দুর্বলতায়, উত্তেজনায় জ্ঞান হারিয়ে ফেলেছে। ওর হাতগুলো একেবারে ঠান্ডা কনকনে। সৌভিক ওকে কোলে তুলে নেয়। ওর শরীরের নরম স্পর্শ সৌভিককে শিহরিত মত্ত করে তুলছিল। ওর পাতলা শাড়ি দিয়ে শরীরের সমস্ত খাঁজগুলো স্পষ্ট হয়ে উঠছিল। এত কাছে এমন সুন্দর একটি নারী শরীর, নারী শরীরের ঘ্রাণ সৌভিককে যেন পাগল করে তুলছিল। সৌভিক রুক্মিণীকে ধীরে ধীরে বিছানায় এনে শুইয়ে দেয়। তার ঠান্ডা কনকনে হাতগুলোকে নিজের হাত দিয়ে ঘষে ঘষে গরম করে তোলার চেষ্টা করতে থাকে। রুক্মিণীর তলি পায়েও হাত দিয়ে ঘষে গরম করতে থাকে পাগলের মতো। পাতলা শাড়িটা দিয়েই ওর শরীরটা আর একটু ঢেকে দিতে গিয়ে রুক্মিণীর খোলা পেটের ওপর
তার খোলা নাভিতে সৌভিকের হাতটা লেগে যায়। সৌভিকের সারা শরীর চঞ্চল হয়ে ওঠে। সৌভিক নিজের আধ ভেজা শার্টটা পাগলের মতো খুলে ফেলে দিয়ে ওর বুকের মধ্যে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে রুক্মিণীকে। রুক্মিণীর ঠান্ডা অবশ শরীরটাকে যেন ওর শরীরের শেষ তাপটুকু দিয়েও ওই ঠান্ডা শরীরে তাপের সঞ্চার করতে চায় ও। ওইভাবে জড়ানো অবস্থায় কখন যে অবসন্ন শরীরে সৌভিক ঘুমিয়ে পড়ে বুঝতে পারে না। আস্তে আস্তে রুক্মিণীর চেতনা ফিরে আসে একদম ভোরের দিকে। চোখ মেলে তাকিয়ে দেখে আষ্টে পৃষ্ঠে আলিঙ্গনাবদ্ধ দুজন, অথচ তার শরীরের পোশাক শরীরে ঠিকই আছে। সৌভিকের প্রতি শ্রদ্ধায় তার মন নমিত হয়ে আসে। ছেলেটা এত ভালো, এত সুন্দর। সৌভিক তখনও ঘুমোচ্ছে। ও আস্তে আস্তে সরে যাওয়ার চেষ্টা করতেই সৌভিকের সজাগ ঘুম ভেঙে যায়। সৌভিক বলে, বেশি নড়বেন না, আপনার শরীর খুব দুর্বল, চুপটি করে শুয়ে থাকুন। আমি একটু খাবার আর দুধ কিনে আনি, আগে খাবেন, তারপর ওঠার চেষ্টা করবেন, তার আগে একদম না। সৌভিক খাবার কিনে আনে, নিজে রান্নাঘরে গিয়ে দুধ গরম করে আনে। রুক্মিণীকে নিজের হাতে খাইয়ে দিতে দিতে বলে, আপনার কাছে আমার একটা অনুরোধ আছে, রাখতে হবে কিন্তু। কি? আপনাকে আমি আরো কিছু টাকা দেব, আপনি ওটা নেবেন। আমি আবার আসব, গান শুনব। আজ থেকে আপনি কল গার্ল হওয়ার চেষ্টা করবেন না, আপনার সব দায়িত্ব আমার। আগেই আপনাকে বলেছি, এটা আমার লাস্ট ইয়ার, ক্যাম্পাসিংয়ে আমি ইতিমধ্যে সিলেক্টেড। আপনার দায়িত্ব আমার। আমি এমনি টাকা চাই না, আমি ভিখিরি নই। সৌভিক হাসতে হাসতে রুক্মিণীর একটা হাত নিজের হাতের মধ্যে চেপে ধরে বলে, কি সুন্দর গান শুনলাম। দক্ষিণা দিতে হয়, সব শিল্পেরই দক্ষিণা আছে, তাই না? নিতেই হবে আপনাকে। আপনার গান আমাকে মুগ্ধ করেছে। তোমাকে আমি নিচে নামতে দেব না রুক্মিণী, আবার আসব। তোমার জীবনের আলোর ঠিকানা আমি খুঁজে দেব। ছপ ছপ আওয়াজ করতে করতে সৌভিক চলে যায়। রুক্মিণী দুর্বল ক্ষীণ স্বরেই গুনগুনিয়ে ওঠে, আলো আমার আলো গো, আলোয় ভুবন ভরা। গল্পটি কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না কমেন্ট করে। আবার হাজির হব পরবর্তী কোনো গল্পের সাথে।